প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আজ আমরা পৌর নির্বাচন নিয়ে কথা বলবো, আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক আফসান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। আমি শুরুতে যেমন বলছিলাম যে পৌর নির্বাচন নিয়ে কথা বলবো, এবং সাথে তো প্রাসঙ্গিকভাবেই রাজনীতি চলে আসবে। যে পৌর নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও সীমিত আকারের প্রচারণা শুরু হয়েছে। তবে এর মধ্যে বেশ বিতর্ক এবং বড় দুই দলের যে নেতাদের যে রেটরিক, সেটা বেশ জমে উঠেছে। বিশেষ করে শরীয়তপুরে যে একটা ঘটনা ঘটেছে, সেখানে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে সরকারি দলের পক্ষ থেকে, এবং সেটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়টা আপনার হয়তো জানা আছে। তো এই বিষয়ে প্রথমে আপনার কাছে জানতে চাইতো যে বিষয়টা আসলে এবার মিউনিসিপ্যালিটি ইলেকশন, এটা যদিও লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এটা দলীয় ভাবে করার কারণে মেয়র ইলেকশনটা এটার একটা নতুন ডাইমেনশন হয়েছে এবং নতুন ভাবে একটা গুরুত্ব এর মধ্যে আছে। আর আরেকটা গুরুত্ব হলো যে যেহেতু প্রতীক নিয়ে ইলেকশন হচ্ছে, নৌকা এবং ধানের শীষ, এইটাই তো আমাদের দেশের পলিটিক্সের প্রধান দুইটি দলের এই সিম্বলের উপরে ইলেকশন হয়। গত 7 বছর কিন্তু বিএনপি ধানের শীষ কোথাও 7 বছর না 9 বছর 2006 এর পরে, অ্যাকচুয়ালি 2001-এ পরে কিন্তু আর তারা এই ধানের শীষ ইউজ করে আর কোনো ইলেকশন করেনি। 2008-এ করেছে, 2008-এ করেছে, কিন্তু 2014-তে করে নাই। 14-তে করে নাই, 15-তেও যেগুলি ইলেকশন হয়েছে এগুলিতে সিম্বল ব্যবহারের কোনো ছিল না। এইবার সেটা করছে, এবং এইবার ইটস এ ফাইট বিটুইন নৌকা এবং ধানের শীষ। আমাদের দেশের লোকরা এই ইলেকশনটা খুব ভালো বুঝে। এই দিক থেকে কিন্তু এটার একটা রাজনৈতিক গুরুত্ব অন্যরকম আছে, যে ঠিক আছে দেখা যাক মানুষ কি করে। এবং আমার যতটুকু ইনফরমেশন, যে সিম্বল নিয়ে কিন্তু দুই দলের লোকরাই খুব এক্সাইটেড। তো নৌকা তো বারবারই হয়েছে, বারবার এসছে, এক্সাইটমেন্টটা এখন ওই বিএনপি ক্যাম্পে বেশি হলেও বিএনপির ইলেকশন করতে যেয়ে তারা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না এবং পাবেও না। আমি আজকেই লিখেছি এটা, যে এটা পাবে না এই জন্য যে নির্বাচনটা যারা করছে তারা ক্ষমতাসীন, এবং ক্ষমতাসীনদেরকে যেমন ধরেন এমপিদেরকে যদি ওয়ার্নিং দেওয়া হয়, রিটার্নিং অফিসার ওয়ার্নিং দেয়, রিটার্নিং অফিসার কে? সার্ভিং আন্ডার দিস গভর্নমেন্ট। তো তারা কতটা স্বাধীনভাবে মানে এই আচরণবিধি এনফোর্স করতে পারবে? আপনি যেটা বললেন যে শরীয়তপুরে ভায়োলেটেড হয়েছে, অন্য জায়গায় ভায়োলেশন হয়েছে, যে কয়েকজন এমপি দুঃখ প্রকাশ করেছে। তো আরো ভায়োলেশন হবে এবং প্রত্যেক ইলেকশনেই ভায়োলেশন হয়। আর এই ইলেকশন কমিশন কিছুটা চোখ বুজে থাকে, আর কোনো জায়গায় একেবারে খুব ঠেকায় পড়লে এটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। কিন্তু অন্য দেশে, যেমন ধরেন আমি প্রেস কাউন্সিলের পক্ষ থেকে কদিন আগে ইন্ডিয়া গেছিলাম, দিল্লিতে। ওখানে ইন্ডিয়ান প্রেস কাউন্সিলের সাথে একটা মিটিং হলো আমাদের। তো ওরা বলল যে প্রেস কাউন্সিল একটা ইলেকশনে একটা অনিয়ম বের করেছে, এটা বোধহয় ঝাড়খণ্ড ওইদিকে ইলেকশনে একটা অনিয়ম বের করে, তো আমরা তো আর কিছু করতে পারি না, আমরা ওই রিপোর্টটা ইলেকশন কমিশনকে দিয়ে দিলাম, রিটার্নিং অফিসারকে ওই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির, যে এইখানে অনিয়ম হয়েছে, এই হাই হ্যান্ডেডনেস হয়েছে। তো এটা দেখে তারা ওই ক্যান্ডিডেটস বাতিল করে দিল। ওটার কেস এখন চলতেছে, কিন্তু ওইসব জায়গার মধ্যে গেলে এনফোর্সড হয়। আমাদের এখানে এনফোর্সমেন্ট হবে না। আর যেহেতু ক্ষমতাসীন দল ক্ষমতায়, তাদের অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হচ্ছে, এটা কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, কতটা অপোজিশন লেভেল প্লেইং ফিল্ড পাবে, এটা অনুমেয়। এটা আমরা বুঝতে পারি যে খুব বেশি এটা কিছু পাবে না। আর নির্বাচন তো শুরু হয় না এখনো,
শুরু হলো ধরেন এই যে সিম্বল নিয়ে, কিন্তু তারপরও নির্বাচন কমিশনের যে আচরণ আমরা সেটা নিয়ে আমি কথা বলছিলাম। শরীদপুরে যে ঘটনা আমি এক্সাম্পল হিসেবে আপনার বললাম যে যেটা দলীয় প্রতীক তো না, তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হওয়ার পরেও সে জমা দিয়েছে, সেটা রিটার্নিং কর্মকর্তা নিয়ে না, এটা জমা দেন। এটা জিনিসটা হয়েছে যে ওখানে আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট ছিল, তাকে চিঠি দেওয়া হয়েছে, তারপরে ওনার এটা বাতিল হয়ে গেছে। এখন আওয়ামী লীগের আরেকজন বিদ্রোহী প্রার্থী আছে, আওয়ামী লীগ তাকে পিক করেছে, সেটা আইনগতভাবে পিক করতে পারে কিনা? পারে না, সুযোগ নাই। সুযোগ না থাকলে সেটা কিভাবে করবে? এবং এটা নিয়ে হয়তো রুলিং পার্টি প্রবলেমে পড়তে পারে। এখন এটা ডিপেন্ড করে, রুলিং পার্টি তো তার কাজ করেছে, সে নমিনেশন দিয়ে দিয়েছে, এখন এটা ঠিক হলো না ব্যাঠিক হলো এটা দেখবে ইলেকশন কমিশন। আমরা কমিশনের দিকে এই প্রশ্নটা রেখে আলোচনাটা করতে পারি। কমিশনকে প্রমাণ করতে হবে। আমরা বলেছি যে এই ইলেকশন কমিশনের জন্য একটা অ্যাসিড টেস্ট, যে ক্ষমতার মধ্যে থেকে ক্ষমতাসীন দলের সিম্বলের পক্ষে কাজ করবে না, এইটা এত সাহস ইলেকশন কমিশনে আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা খুব লাকি, আমরা গণতন্ত্রের পূজারী হয়ে যাব। আপনি দেখি প্রফেসর আফসান চৌধুরী কি বলেন, আপনার কি মনে হয় যে ক্ষমতাসীন দলের অধীনে থেকে নির্বাচন কমিশনে এর আগের মানে এগুলো থেকে, অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয়, বা যেগুলো হচ্ছে এখন? আমার মনে হয় 2001 সালে নির্বাচন যদি দেখেন, আমি তখন ডেইলি স্টারে কাজ করি, সে কারণে মনে আছে সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নির্বাচন করেছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যায় বিএনপি জামাতের জোট নির্বাচনে। অতএব আমাদের দেশে ঠিক সঠিক নির্বাচন, মানে নিরপেক্ষ নির্বাচন যদি বলা যায়, সেরকমটা হয়েছে। 2001-এর পরে প্রত্যেকটা নির্বাচনেই আমাদের সমস্যা তৈরি করেছে। 2006 নির্বাচন, 8-এর নির্বাচন এবং শেষে এই নির্বাচনটা। অতএব যদিও সুযোগ আছে, আমাদের একের পরে আমাদের সুযোগটা ব্যবহার হয়নি বা করা হয়নি। অতএব এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে মানুষ কি মনে করে যে নিরপেক্ষ নির্বাচন হবে, আমার মনে হয় বেশিরভাগ মানুষ মনে করে যে হবে না, এটা হলো বিষয়। তো তিনটা দল, এখানে তিনটা দল আমি বলছি এই কারণে যে বিএনপি একটা দল, আওয়ামী লীগ একটা দল, আর আমাদের নির্বাচন কমিশন, রিয়াজ ভাই যে কথা, নির্বাচন কমিশন একটা দল, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে। সেখানে বিএনপির জন্য রাজনৈতিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি মাঠে নাই, বিএনপির প্রায় 20,000-এর মতো কর্মী জেলে আছে। অর্থাৎ বিএনপি যদি এই জায়গায় নিজেদের অবস্থানকে সবল করতে পারে, তাহলে বিএনপির জন্য কিন্তু এটা খুব বড় বিজয়। বিএনপি জিতবে আমার মনে হয় না, মানে শুধু কেবলমাত্র যে সরকার তাদেরকে জিততে দেবে না তা না, বিএনপি জেতার মতো অবস্থায় নাই। কিন্তু সেটা আমরা বুঝতে পারবো ভোটটা কত আসে এবং অন্যান্য ছোটের মতো পজিশন না। এবার আপনি কোন প্রেক্ষাপটে বলছেন? আমি এই জন্য বলছি যে একটা দলে 20,000 কর্মী, মানে এটাই হচ্ছে অগ্রণী কর্মী যাদেরকে ধরা হয়। তা একটা দলে যদি 20,000 কর্মী জেলে থাকে, তাহলে সেই দলটা সাংগঠনিকভাবে স্বাভাবিকভাবে দুর্বল। সেটা সেই কারণে আমি বলছি। কিন্তু তারপরে কত ভালো করে সেটার উপরে নির্ভর করছে যে বিএনপি আসলে কি ধরনের দল, কারণ মানুষের ভোটের উপরে তো হাত ততটা নেই। এবং আপনি দেখবেন যে পূর্বে যতগুলো নির্বাচন হয়েছিল, আমরা তো লিখি, আমরা তো পর্যবেক্ষণ করি, তাতে আমাদের যা বলার আমরা কিন্তু বলেছি। অতএব এত সহজে কোনো কিছু করে পার হয়ে যাবে আর লোকের আস্থা ফিরে আসবে এটা মনে হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ আওয়ামী লীগ তো এই নির্বাচন, যেটা এতদিন পর্যন্ত ঠিক দলীয় নির্বাচন ছিল না, সেটাকে নিয়ে যাচ্ছে। এটা আওয়ামী লীগ নিজেকে সংহতকরণ করছে। আওয়ামী লীগ ভাবছে যে আমি জাতীয় পর্যায়ে করে ফেলেছি, কিন্তু আমি এখন এটা গ্রাসরুট লেভেলে যাওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যেমন নির্বাচন হওয়াটা খুব ভালো, যে কোনো ধরনের নির্বাচন হওয়াটা সবসময় ভালো, কিন্তু এই ইচ্ছাটার কারণে আওয়ামী লীগ কি প্রমাণ করতে চাইছে সেটা যে সবসময় ভালো তা না। কারণ এখন দলীয়করণ হলে আমাদের দেশে যেটা হয় যে সব সিদ্ধান্তই তখন দলের পক্ষে দলের বিপক্ষে হয়ে যায়, মানুষ আর তখন অতটা স্বাধীনভাবে করতে পারে না। কিন্তু একই সাথে বিএনপি যারা নির্বাচিত হয়েছিল বিভিন্ন কারণে, তারাও মেয়র থেকে হয় সরে গেছে অথবা দূরে আছে। অথবা আবার প্রশ্ন আসে যে যদি অনেক বিএনপির মেয়র হয়, তাহলে সরকার কি সেটাকে গ্রহণ করতে পারবে কিনা, মানতে পারবে কিনা, এই একটা বিষয় আমাদের সংশয় আমাদের মনে থাকছে। অতএব আওয়ামী লীগও জনগণের সামনে
এক ধরনের কাঠগড়ায়, রাজনৈতিক বা নির্বাচনিক কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেটার কথা রিয়াজ ভাইও বললেন, সেটা হচ্ছে নির্বাচন কমিশন অ্যাসিড টেস্টের মতো হয়ে গেছে। নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা কম, এবং নির্বাচন কমিশন যেটা বললেন যে আস্থা কম, এর আগেও প্রমাণিত হয়েছে, অনেকবার বলেছি। কিন্তু নির্বাচন কিন্তু মানে তারা কিনা বর্ডার করে কিনা আস্থা, আমার মনে হয় যে যেভাবে আপনার মনে আছে এরশাদ আমলে যেভাবে নির্বাচন কমিশনকে ঠিক করার জন্য আন্দোলন হয়েছিল এবং নির্বাচন কমিশনকে সরিয়ে ফেলা হয়েছিল, ওই রকম আন্দোলন, ওই কনসেপ্ট অফ কেয়ারটেকার আসলো তো ওখান থেকে। হ্যাঁ, আমরা দেখছি না। এবং আমরা যিনি প্রধান নির্বাচন কমিশনার তার সম্পর্কেও মানুষের খুব ভালো ধারণা নেই। এমনকি সরকারি দলের লোকরাও বা পত্রিকাগুলো তার সম্পর্কে বলে না, বিরোধী দলের লোকরা তো তার সমালোচনা করবেই। অতএব তারা যদি এই নির্বাচনটাকে সঠিকভাবে না করতে পারেন, এবং যেটা আমরা যাদের ৩-৪ দশক সাংবাদিকতা হয়ে গেছে, আমরা জানি যে গন্ধটা পাবলিক পায় যে এটা কি ধরনের নির্বাচন হয়েছে। এই গন্ধটা যদি তারা সুগন্ধ যদি না পায়, এটা কিন্তু নির্বাচন কমিশনের জন্য অন্য দুই দলের চেয়ে বেশি ঝামেলার হবে। তাহলে বোঝা যাবে যে পরবর্তী তো নির্বাচন তো হবেই, সেই নির্বাচনগুলো তাহলে হয়েছিল পূর্বের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হবে। অর্থাৎ 3টা দলের মধ্যে এখন আমার মনে হয় এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে। আগে নির্বাচনগুলোতে আমরা তো নির্বাচন হবে কি হবে না, কি ধরনের নির্বাচন হবে সেটা নিয়ে চিন্তিত ছিলাম। এখন কিন্তু নির্বাচন কমিশন কি ধরনের নির্বাচন করছে সেটাকে আরো মজবুত হবে এই ধারণাটা যে পূর্বের নির্বাচনগুলো সঠিক ছিল কিনা। আসলে একটা খারাপ লোক একটা ভালো কথা বলেছে, এই ইলেকশন কমিশন, এটা হলো এরশাদ সাহেব। লোকটা খারাপ, কথাটা ভালো বলছে। উনি বলছে যে এই ইলেকশনটা যদি ঠিক মতো হয় তাহলে নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার অতীতে যত খারাপ কাজ করেছে এটা মাফ হয়ে যাবে। এই জন্য আমি বলি যে খারাপ লোকটা এটা ভালো কথা বলছে। আর যদি না হয় তাহলে কিন্তু পূর্বেকার যেসব রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে এটাও কিন্তু অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে। তো আমি নিজে মনে করি না যে জনগণ নির্বাচন নিয়ে এত বেশি তারা মাথা ব্যথা করেন। তারা শিখে গেছেন যে নির্বাচন করলেই যেই দলই আসুক না কেন তার অবস্থা যে ভালো হবে তা না, তার পরিবর্তন হবে না। এবং একটা গবেষণা করেছিলাম 2006-এর দিকে, যে গবেষণাটা আবার এখানকার যেসব এনজিওরা নির্বাচনী কিছু আছে তারা এটা খুব আপত্তি করেছিল, কারণ সেটা সব বোঝাই যায় যে জনগণের নির্বাচনের উপর নির্ভর করে রুটি রুজির ব্যাপারে যারা চিন্তা করে না। এইরকম একটা বেশ একটা সময় আছে যেটা অনেক কিছু ঘটছে, তবে রাজনীতির চেয়ে বেশি নির্বাচনটা বড়, এটাই হচ্ছে বিষয়। এবং এই সময় নির্বাচনী ব্যবস্থার প্রতি আমাদের কতটা আগামীতে আস্থা থাকবে এটা কিন্তু নির্বাচন কমিশনের উপরে বর্তায়। চাকরি করা তো এক জিনিস, আর নির্বাচন কমিশনে চাকরি করা আরেক জিনিস। না সেটাই, যেমন শেষ করে মানে কথাটা শেষ করে নির্বাচন কমিশনের উপরে কতটা আস্থা থাকবে, এবং সেটা তো একটা বড় ধরনের প্রশ্ন। যদি এরকম আস্থা হারাতে থাকে তাহলে তো কি ব্যবস্থা আমরা যাব, সেটা একটা প্রশ্ন। এটা কিন্তু অতীতে এই যেটা আফসান ভাই বলছে, এরশাদের ইলেকশনগুলি কিন্তু নির্বাচন কমিশন ওই সাদিক আলী বলতো মানে ইয়ে করে টন্ট করে, সাদেক আলী, সাদেক আলী মার্কা ইলেকশন কমিশন, উনি কি করছিল মানে সবারই খেয়াল আছে, মনে আছে। একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে, বলল একটা ডিস্ট্রিক্টে এত ভোট গুনেছে, বললো যে এই ডিস্ট্রিক্টে তো এত ভোট নেই, বলে ডিস্ট্রিক্টের সীমারেখা পার হয়ে যায় না, মানে এই পরিমাণে ই হতো। এবং একটা মানে কনফার্ম ধারণা হয়ে গেছিল মানুষের মধ্যে এবং বিদেশিদের মধ্যে যে বাংলাদেশে ক্ষমতায় থেকে যারা নির্বাচন করবে তারা কোনোদিন হারবে না। এই ফিয়ার থেকে, এই ভয় থেকেই কিন্তু ধারণাটা আসলো যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নিউট্রাল গভর্নমেন্ট দরকার, যেখান থেকে 3 দলের রূপরেখা 90-এর গণ অভ্যুত্থানে 3 দলের রূপরেখার মধ্যে এইটা 1 নম্বর আসলো। কিন্তু সেটা তো সবাই ভুলে গিয়েছে বলে না, বলে যায় নাই, শুধু ওটার মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান, হ্যাঁ, ব্যাক টু স্কোয়ার ওয়ান, ওই জায়গার মধ্যেই তো আমরা চলে এসেছি। ওই সাদেক আলী মার্কা চলে আসছি, ওই সাদেক আলী মার্কা ইলেকশন কমিশনই আমরা চলে এসেছি। আমরা কিন্তু ডক্টর হুদা ইলেকশন কমিশন যতটাই শো আপ করেছে ওই জায়গায় আমরা যেতে পারি নাই। কিন্তু
কাজে এখানে দেখেন গণতন্ত্রের একটা বড় অনুষঙ্গ হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। গণতন্ত্র কোনোদিনই সবল হতে পারে না দুর্বল প্রতিষ্ঠান নিয়ে। দুর্বল পিলারের উপরে একটা সবল ঘর দাঁড়ায় থাকে কেমন করে। আমাদের কিন্তু এই ইলেকশন কমিশন হলো একটা ওয়ান অফ দ্য পিলার্স অফ ডেমোক্রেসি, এবং তারা গত ইলেকশনটা যেভাবে তারা হ্যান্ডেল করেছে, ইলেকশনের পরে যেসব কথাবার্তা বলেছে, অনেকটা পার্টিজান কথা, অনেকটা দলীয় কথা, এই সমস্ত কারণে মানুষের আস্থা এই নির্বাচন কমিশনের উপর নাই। যখন সিটি কর্পোরেশন ইলেকশনে বিএনপি ইলেকশন বয়কট করে চলে গেল, তখন সন্ধ্যার সময় নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার বলতেছে যে খুব সুন্দর ইলেকশন হয়েছে, জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। জনগণ তখন মানে কিভাবে ওনাকে জবাবটা দিবে, খুব খারাপ ল্যাঙ্গুয়েজে কেউ কেউ দিয়েছে, আমরা সেটা বলতে চাই না পাবলিকলি, কিন্তু এইটা ওখান থেকেই তো মানুষ এই যে সিরিজ অফ অ্যাকশনস ওনাদের, তাতে করে এটা হয়েছে যে এই নির্বাচন কমিশন নিউট্রাল না, এই নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ, এই নির্বাচন কমিশন দিয়ে কোনোদিনই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, যেটা বিএনপি বলতেছে। এবং এটা কিন্তু একটা পারসেপশনও এরকম হয়ে গেছে, শুধু বিএনপির কথা না, পারসেপশনও এরকম একটা হয়ে গেছে। এটার থেকে ইলেকশন কমিশনকে বেরিয়ে আসতে হবে। আমি যে জন্য বলছিলাম যে এটা একটা অ্যাসিড টেস্ট ইলেকশন কমিশনের জন্য, তারা যদি এখানে প্রমাণ করতে পারে, যেমন ধরেন একটা ডিসিশন চিফ ইলেকশন কমিশনার নিয়েছেন সেটা, এবং একটা কার্টুনও হয়েছে যে উনি একেবারে এরকম যে এমপিরা ইয়েতে যেতে পারবে কিনা, প্রচারণায় যেতে পারবে কিনা, এটা উনি একটা ভার্ডিক্ট দিলেন, ইলেকশনের ডেটও আমি পিছাবো না, এমপিদেরকে নির্বাচনী প্রচারণায়ও যাইতে দেব না। অনেকে বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো একটা ভালো ডিসিশন, এটা ব্যালেন্স করে নিয়েছে। এই ব্যালেন্সটা কি পরবর্তীকালে থাকতেছে? শরীয়তপুর এই আরেকটা টেস্টের মধ্যে ফেলে দিয়েছে ইলেকশন কমিশনকে। লেট আস সি। আইনের মধ্যে আছে যে পরিষ্কার আছে যে দিতে পারবে না, আরেকটা নমিনেশন আরেকজনকে দিতে পারবে না সিম্বলটা। তো আর এটা যদি দিলে দুই পক্ষকে বাতিল, হ্যাঁ, আর এটা যদি একবার এই প্যান্ডোরাস বক্স ওপেন করে দেয়, তাহলে যত জায়গায় মানে অনেক জায়গায় বাতিল হয়েছে, যাদের না বাতিল হতে পারে, অথবা ক্যান্ডিডেট চেঞ্জ হতে পারে। কারণ এখন যখন ইলেকশন শুরু হবে, ক্যান্ডিডেটের ভালো মন্দ বিচার করে হয়তো দেখা যাবে বিদ্রোহী ক্যান্ডিডেটটা বেশি শক্তিশালী, তো ঠিক আছে আমি ধানের শীষটা বা নৌকাটা ওকে দিয়ে দিলাম। তাইলে কিন্তু এটা প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যাবে, ইনডিসিপ্লিন হয়ে যাবে ইলেকশনের মধ্যে। তো এইখানে আমাদের ইলেকশন কমিশনের জন্য এটা আরেকটা টেস্ট, এটা আমরা দেখি, আমরা অপেক্ষায় থাকবে। যেটা জানতে চাই আরেকটু, সেটা হলো যে আমরা এর আগের নির্বাচন কমিশন, হুদা কমিশনের প্রসঙ্গে যেটা আসলো, যে যার অধিকাংশ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সাধারণভাবে বলা হয়, যে তারা 2011 সালে বা এই সময় যে পৌর নির্বাচন করেছিল, ধাপে ধাপে 5 ধাপে সম্ভবত করেছিল। এছাড়া এই কমিশন যখন উপজেলা নির্বাচন করলো, তখন কিন্তু ধাপে ধাপে করলো। কিন্তু এই নির্বাচন তখন যে খুব ভালো হয়েছে সেটা তো আমরা পত্রপত্রিকা দেখি নাই, বা মূল্যায়ন এরকম দেখি নাই। কিন্তু কেমন করে এমন সাহসী তারা হয়ে উঠলেন যে এতগুলো পৌরসভা নির্বাচন একবারে হ্যান্ডেল করতে পারবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এক সময় তারা যদি, এখন এটা তো আমরা জানি না কেন তারা করছে বা কি করছে, তবে নিশ্চয়ই তাদের এরকম একটা ধারণা হয়েছে যে যদি স্ট্যাগার্ড নির্বাচন হয় এক পরে এক পরে, হয়তো প্রথমকার নির্বাচনগুলো পরবর্তী নির্বাচনগুলোকে প্রভাবিত করে। আমাকে উপজেলায় যেমন উপজেলার অভিজ্ঞতা থেকে বলছে, অতএব এটা সেটা একটা কারণ হতে পারে, ভালো কারণ কিন্তু হ্যান্ডেল করা নিয়ে হলো বিষয়। হ্যাঁ, সেটা হচ্ছে তারা পারবেন কিনা। কথা হলো আমাদের দেশে যেহেতু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের যথেষ্ট মানে কি বলবো সন্দেহ না, মানুষের প্রয়োজনীয় আছে কিনা এটা নিয়ে মানুষের সংশয় আছে। অতএব এটাকে কোনো রকমে করে ফেলতে পারাটা একটা বড় উদ্দেশ্য, যে আমি নির্বাচনটা করেছি। কারণ আপনি দেখেন জানুয়ারি 5 নির্বাচন নিয়ে এত গ্রহণযোগ্যতার বিষয়টা নয়, এটা তো সবার অংশগ্রহণকারী কোনো নির্বাচন হয়, তার অধীনেই তো অন্য নির্বাচনগুলো হচ্ছে। অর্থাৎ আমাদের দেশে নির্বাচন করে ফেলতে গেলে কিন্তু ওটা ফেইট অ্যাকমপ্লি হয়ে গেল, ওইটা হয়ে গেল, আর কোনো ওটা নিয়ে চিন্তা করতে হয় না। তো এই যারা নির্বাচন কমিশন আছেন তারা নিশ্চয়ই এটা ভেবেই নির্বাচনটা করে ফেলছেন।
সমস্যাটা হচ্ছে যে এই নির্বাচনের ফলে রাজনীতিটা কিভাবে প্রভাবিত হচ্ছে। আমি মনে করি এবারের পৌরসভা নির্বাচনে প্রতীক হিসেবে, এর পূর্বেও যারা ছিলেন তারা দলীয় নির্বাচনে করেছেন, দলের হয়ে নির্বাচন করেছেন, প্রতীক ব্যবহার করেননি। তারা কিন্তু এবারও সচেতন যে আমরা দলের হয়ে করছি, পূর্বেও ছিলেন, এখন নির্বাচনের প্রতীকী নির্বাচন আমার মনে হয় একটা বড় বিষয় থাকবে যখন নির্বাচন হয়ে যদি বলে যে নৌকা জিতেছে অথবা ধানের শীষ জিতেছে, যেটা রিয়াজ ভাই বলছিলেন, তার একটা কিন্তু বড় একটা প্রভাব রয়েছে যে নৌকা জিতেছে। আমার নৌকা মানে আওয়ামী লীগ জিতে গেছে, ধানের শীষ জিতে মানে বিএনপি জিতে গেছে। অথবা আমার মতে যারা মনে করেন রাজনীতি করছে, নির্বাচনের রাজনীতি করছেন, তারা কিন্তু অনেক বেশি মনোযোগ দেবেন যে আমার দল যেন জেতে। আর যদি আমরা দেখতে পাই যে 96-তে 2001 সালে যে বা 1991-তেও যে 3টা নির্বাচন হয়েছিল, সেই 3টা নির্বাচনে কিন্তু একটা দল জিতেছিল, বিরোধী দল তারপর হেরেছিল, বিরোধী দল জিতেছিল, সরকারি দল হেরেছিল। এই ধারাটা কিন্তু 2001-এর পরে কিছুটা স্তীমিত হয়ে গেছে। সেই ধারাটা এক পর্যন্ত ছিল, সেইটা পরবর্তীকালে আমরা অতটা দেখতে পাই না। তো তাহলে এটা বিতর্কের বিষয় না, হয়তো 2001 সালেই আমার মনে হয় এটা খুব পরিষ্কার হয়েছে যে রাজনীতি আর নির্বাচন অনেক বেশি কাছাকাছি চলে গেছে। নির্বাচন কিন্তু আপনার একটা প্রাতিষ্ঠানিক বিষয়, নির্বাচন আপনার সাংবিধানিক বিষয়, রাজনীতি আপনার সাংবিধানিক বিষয় না। রাজনীতি করে মানুষ সংবিধানের অধীনে, কিন্তু সংবিধানের যেসব বিষয় আছে, মনে করুন মানে বিচার বিভাগ আছে, অন্য বিভাগ আছে, ইলেকশন কমিশন সেলফ আছে, সেটা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব পালন করা। সেই ব্যাপারে বোধহয় আমাদের সচেতনতা, আমাদের প্রয়োজনীয়তাটা কম হচ্ছে। অর্থাৎ একটা দুর্বল নির্বাচন কমিশন মানে হচ্ছে একটা দুর্বল সংবিধান। তো আমি গবেষণা করতে গিয়ে যেটা দেখতে পাই, মানুষ এইগুলো বিষয় নিয়ে এতটা চিন্তিত না। এবং আমি একটা চেষ্টা করছি যে কোন সময়টা থেকে কমে গেল। আমার মনে হয় যে 98টা খুব একটা মৌলিক বিষয় ছিল, যে 98-এর বন্যা। 98-এর বন্যার পরে কিন্তু মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতাটা অনেক বেড়েছে। এই বন্যাটা নিজেই বাঁচতে হবে, হ্যাঁ, আমার কি নির্বাচন দরকার আছে, আমার কি সরকার দরকার আছে কিনা, এই ধারণাটা কিন্তু আমি যতগুলোতে মানুষ কিন্তু এই কথাটাই বলছে। যেমন ধরেন মানুষের কিন্তু কষ্টের কথা যদি জিজ্ঞেস করেন, যেসব গ্রামে 71 সালে আর্মি গিয়েছিল বা রাজাকাররা অনেক অত্যাচার করেছিল, তারা 71-কে মনে রাখে। কিন্তু যে গ্রামে যায়নি তারা কিন্তু 71-কে মনে রাখতে পারে না। তারা বলে যে সবচেয়ে কষ্ট হয়েছিল 74-এ। তাহলে আমরা বুঝি যে মানুষের কষ্ট দিয়েই পরিমাপটা করে, মানুষের শক্তি দিয়ে পরিমাপটা করে। তো আমার মনে হয় যে আপনার যে সাংবিধানিক যে রাজনীতির যে পরিসরটা, এটা যদি নির্বাচন না হয় দুর্বল হয়ে যায়। কিন্তু রাজনীতি তো সংবিধানের বাইরেও অনেক কিছু হয়, সেটা কিন্তু থেকে যায়। তো এইটাই হচ্ছে আমাদের জন্য এই নির্বাচনের সংকট। যেটা বললেন যে নির্বাচনের সংকট, এবং সাথে সাথে যে দলীয় প্রতীক নিয়ে যে নির্বাচন, তার একটা আপনিও বলছেন যে খুব তাৎপর্য আছে, এবং এটা যে প্রভাবটাও অন্যরকম, যদি কোন প্রতীক জিতলো সেটা এটা হতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপি যে নির্বাচনে গেল, যেমন লেভেল প্লেইং ফিল্ড নেই আপনি বলছেন, সাথে সাথে বিএনপি যেমন বলছে, আপনিও বলেছেন, এবং অনেকেই বলছে যে এই নির্বাচন কমিশনের উপর অতটা আস্থা মানুষের নাই। তো সেক্ষেত্রে যে বিএনপি যে নির্বাচন গেল, নির্বাচন যাওয়াটা বলছে যদিও গণতন্ত্রের স্বার্থে তারা গিয়েছে, বিএনপি আসলে এর থেকে কি, বিএনপি এর থেকে যেটা অ্যাচিভ করতে চায় এবং অলরেডি করে ফেলেছে, সেটা হলো বিএনপিকে কিন্তু গত ওই যে কি অবরোধ আন্দোলনের একটা ব্যর্থতার পর থেকে বিএনপিকে কিন্তু আর মাঠে ময়দানে রাস্তায় ঘাটে কোথাও দেখা যায় না। মানে অলমোস্ট পলিটিক্স থেকে অফ হয়ে গেল ওরা। কোনো বিএনপি গত বড় একটা মিটিংও করতে পারে নাই, মিছিল করতে পারে নাই, এগুলি করতে দেয় নাই, করতে দেওয়া হয় নাই। এবং বিপুল সংখ্যক, যেটা আফসান ভাই বলছে, প্রায় 20,000 নেতা কর্মী তারা জেলে, এবং হাজার হাজার কেস এক একজনের বিরুদ্ধে, কথা মানে এরা কোর্টে দৌড়াতে ওদের জানছে। এই জায়গার মধ্যে এই নির্বাচনটা তাদের জন্য একটা স্পেস তৈরি করেছে বলে আমি মনে করি। যেমন ধরেন এখন নমিনেশনটা সাবমিট করতে পারছে, মিছিল করতে পারতেছে, এলাকাতে ঘুরতে পারতেছে, এবং সরকার এই সময় হয়তো এই লোকগুলিকে গ্রেপ্তার করবে না, এটা অনুমান করা যায়। এবং হয়তো ধরে নিছে, বিএনপিও ধরে নিছে যে তাইলে আমরা আমাদের কর্মীদেরকে আমরা মোবিলাইজ করতে পারবো, এইটা একটা। আর 2 নম্বর হলো এই যে সিম্বলের
কারণে যেটা হয়েছে, আমি একটা জায়গার একটা কেস বলি, সেই জায়গায় বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছে, বিএনপির মধ্যেই বিদ্রোহী ক্যান্ডিডেট। তখন বলছে যে যারা বিদ্রোহী দাঁড় করাইছে তারাও বিএনপির লোক, যারা উল্টা দিকে তারাও বিএনপির লোক, তো শত্রুতা আছে না, যে ও পেয়ে গেল আমরা পেলাম না, তো এখন ন্যাচারালি যে ওকে ভোট দেব না। এইটা করতে যেয়ে বলে যে ধানের শীষের জন্য আমরা এত আন্দোলন করতেছি, এটার বিরুদ্ধে আমি ভোট দেবো কেমন করে? এইটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিজয় হয়েছে বিএনপির জন্য, তাদের কর্মীদের জন্য। কর্মীরা উদ্বুদ্ধ হয়েছে যে এটা আমার সিম্বল, এটার জন্য আমি সংগ্রাম করতেছি, জেল খাটতেছি, আমরা ক্ষমতার বাইরে চলে গেছি, ক্ষমতার ভিতরে আসতে হলে এই সিম্বলকে বাঁচায় রাখতে হবে। এটা হলো বিএনপির দ্বিতীয় একটা গেইন। আর প্রথমটা হলো যে তারা স্পেসটা পেয়েছে। এখন তৃতীয় কি হবে এটার জন্য ওয়েট করতে হবে। তারা কি নির্বাচনের মাঠে থাকতে পারবে, নাকি তারাই দেবে, নাকি নির্বাচনে জিতে যাবে, এগুলি কিন্তু মানে উইল হ্যাভ টু ওয়েট, মানে কি হচ্ছে এটা দেখার জন্য। এবং ওইটার উপরে রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে। এবং যদি এখানে মানে কর্মীদেরকে উদ্বুদ্ধ করে, ধরুন আরো তো প্রায় 3 সপ্তাহের মতো সময় আছে, 3 সপ্তাহ, 30 তারিখে নির্বাচন। এই সময়টায় যদি কর্মীদের আরো উদ্বুদ্ধীকরণ হয়, আরো গ্রামগঞ্জে একেবারে, আর এটা কি মিউনিসিপ্যালিটির ইলেকশনটা হচ্ছে কিন্তু আরবান এলিটসদের, আরবান এলিটস না, গ্রাম না, মানে গ্রাম ঠিক না, মানে গ্রাম না, মানে সেমি আরবান এন্ড সেমি আরবান। এবং তারাই কিন্তু ওপিনিয়ন মোল্ড করে, এই লোকগুলি ওপিনিয়ন মোল্ড করে। এবং আমি আমার একটা লেখা বলেছি যে এটাকে বিএনপি আওয়ামী লীগ কিন্তু এটা ওপিনিয়ন পোল হিসাবেও তারা নেবে। এটাকে আপনি 5000 লোকের ওপিনিয়ন পোল করেন, এখানে তো 50 মানে 1 কোটি লোকের ইয়ে হয়ে যাবে। কত ভোটার আমার এক্স্যাক্টলি মনে নেই, 1 কোটির কম তো হবে, তা তো হবে না, হবেই, কারণ 284 1 কোটির কাছাকাছি হবে। তো ধরেন এই লোকগুলি কোন দিকে ভোট দিল, তাদের গতি প্রকৃতি কি, এতে করে এই দুইটা দলই কিন্তু তাদের ভবিষ্যৎ রাজনীতির মানে গতি নির্ণয় করতে পারবে, কোন দিকে যাবে, পালসটা বুঝতে পারবে। এবং এখানে যদি ধরেন রিগিংও হয়, তারপরেও কিন্তু বোঝা যাবে যে কি হলো। এবং যদি রিগিং করে কেউ জিততে চায়, এটার কিন্তু ওই লোকালিটিতে এটার ব্যাকল্যাশ হতে পারে। তো এখানে কিন্তু বিএনপির অনেকগুলি গেইন আছে। এই ইলেকশনে জিতলে তো ক্ষমতারও পরিবর্তন হবে না, বিএনপি ক্ষমতায় যাবেও না, কিন্তু বিএনপির অনেকগুলি জায়গাতে গেইন করার সুযোগ আছে। যেটা আপনাকে জানতে চাই, বিএনপি প্রসঙ্গ তো রিয়াজ ভাইয়ের কাছে শুনলাম, এমনি রিয়াজ ভাই যেটা বলছিলেন যে এই নির্বাচনে তো ক্ষমতার পরিবর্তন হচ্ছে না, তো এই আগে যে নির্বাচনগুলোতে ধরেন সরকার প্রভাব করুক বা নির্বাচন কমিশন মাধ্যমে যেটা হোক, সেটা তো যা হয়ে গেছে সেটা তো আলাদা। কিন্তু এই নির্বাচনে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তাহলে তো মানে আসলে তো সরকারও তো বুঝতে পারবে তাদের আসলে ফিল্ডের কি অবস্থা। আপনার কি মনে হয়, সরকার কি এই নির্বাচনটাকে, মানে যেটা আমরা আশঙ্কা বা অনেকে ফ্রি ফেয়ার হবে না, হয়তো ভোট কেন্দ্রে যেতে দেবে না, এমন হতে পারে, আবার ফ্রি ফেয়ারও তো হতেও তো পারে, তো কি মনে হয় সরকারের পক্ষ থেকে কেমন ভূমিকা থাকবে বলে মনে হয় এই নির্বাচনটা সুষ্ঠু হতে দেওয়ার ক্ষেত্রে? এইটা তো খুব কঠিন বলা। একটা হচ্ছে যে এটা তো আমরা যদি বলি যে সরকার এটাকে ফ্রি ফেয়ার হতে দেবে না, তাহলে তো একটা আঙুল দিয়ে বলছে যে না তুমি খারাপ, আমরা তো সেটা বলবো, প্রমাণটা তো সেটা নেই। তবে একটা জিনিস হলো যে এই জানুয়ারির নির্বাচনের আগে যখন পুরো নির্বাচনগুলো হচ্ছিল, বিএনপি একাধিক নির্বাচন জিতেছিল, তো তাতে সাধারণভাবেই মানুষের মধ্যে এরকম ধারণাটা হয়েছিল যে বিএনপি জনপ্রিয় দল এবং তারা জাতীয় সংসদে আসছে। কিন্তু শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে তারা এলো না। তো এই নির্বাচনে সরকার এমন পরিস্থিতি কি সরকার মেনে নেবে যে যেখানে মিউনিসিপ্যালিটিতে বিরোধী দল রয়েছে, বিএনপি রয়েছে, আর সরকার জাতীয় পর্যায়ে রয়েছে? আমার মনে হয় এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত। সরকার যদি নেমে থাকে, সরকার নিশ্চয়ই কোনো না কোনো হিসাব করেই নেমেছে। তবে আমার মনে হয় যে সরকার যাই করুক না কেন,
মাঠ পর্যায়ে বিএনপি জিতুক বা হারুক, বিএনপি অনেকটা এগিয়ে গেছে। বিএনপির তো এই নিঃশ্বাস নেবার জায়গাটাও ছিল না, বিএনপির তো এই সুযোগগুলোও ছিল না। তো বিএনপি যদি মনে করে, এবং আমার মনে হয় বিএনপির এটা খুব অনুধাবন করা প্রয়োজন যে বোমাবাজি করে আগানো যায় না, যে যতটুকুই মানুষের পরিসরে থাকুক। এবং আমার মনে হয় বিএনপি যে পরিতৃপ্তিটা পাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা নিশ্চয়ই নিরীহ মানুষের উপরে আক্রমণ করে নির্বাচনে একটা সহিংসতা করে যে রাজনীতিটা করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে একটা উৎসবের মতো। হ্যাঁ, একেবারে নির্বাচনটা উৎসব। এই সময় বিশেষ করে কিন্তু নবান্নের সময় উৎসবে আগে কিন্তু এই দেশে নির্বাচন হয়তো নর্মালি ডিসেম্বর জানুয়ারি, ওই সময়টায় ধান কাটার সময়, ধান টান কেটে কৃষকরা একদম শান্ত এই মাঠে ময়দানে ঘুরছে, গান গাচ্ছে, ইলেকশনে পার্টিসিপেট করছে, একটা উৎসব। তো এই উৎসবটাতে যেমন ধরেন বিএনপি যে গত ইলেকশনে গেল না 2014-এ, এটা অনেকে বলছে যে এটা বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল, কারণ তখন হোল নেশন ওয়াজ ইন এ মুড টু গো ফর ইলেকশন। এবং ওখানে যেটা ছিল ওই যে 2001 পর্যন্ত যে ট্রেন্ডটা ছিল যে এক টার্মে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পরের টার্মে বিএনপি থাকবে। তো 2014-এ কিন্তু বিএনপি টার্ন আসছিল, এই টার্নে বিএনপি জিততো কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু যারা যারা ক্ষমতার কাছাকাছি থাকে, ক্ষমতার ইয়েতে, যেমন ধরেন বিভিন্ন ব্যুরোক্রেসির মধ্যে একটা ব্যবসায়ীদের মধ্যে একটা পোলারাইজেশন, পুলিশের মধ্যে একটা যে এটা মনে হয় যে ক্ষমতার বদল হতে পারে, একটু ফ্যান সিটিং এর মধ্যে চলে আসে। এইটা কিন্তু এখন আর নাই। এই 2004-এর ইলেকশনে, 14-র ইলেকশনের পরে এটা কিন্তু এরা ধরে নিছে যে ক্ষমতা একদিকে চলে গেছে, যে কারণে তখন যে মনে হয়েছিল যে দেশে একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিপ্লব ভাব, এটা কিন্তু এখন নাই। এটা তো সত্যি কথা, ওই ইয়েটা নাই এখন। এটার কারণটা হলো ওইটা যে এই মুহূর্তে তো কিছু চেঞ্জ হচ্ছে না, এই মুহূর্তে তো কোনো মানে পরিবর্তন ঘটছে না। তো আমি কিসের জন্য আমার অবস্থান পরিবর্তন করব? আমি এই অবস্থানে থেকে যদি কমফোর্টেবল, আমি আমার কাজ করতে পারতেছি, আমি চাকরি করতে পারতেছি, আমি এখান থেকে নারাজ। 2014-তে কিন্তু ভিন্ন ছিল, যে আমি কিন্তু এমন জায়গায় আছি, এই দিকেও পড়ে যেতে পারি, ওই দিকেও পড়ে যেতে পারি। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আর একটু সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের সময় নেই, আজ এই পর্যন্ত আমরা শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওয়েসিস এই সময়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাই শুভকামনা করছি। আর এই অনুষ্ঠান আমাদের অনলাইনে দেখতে পারবেন, সেজন্য ntvbd.com এই ঠিকানায় ভিজিট করলে আপনারা সেটা দেখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন।